শুভং কৃত্যং কল্যাণং আরোগ্যং ধন সম্পদা শত্রুর্বুদ্ধির বিনাশায় দীপজ্যোতির নমস্তুতে। জয় গুরু শম্ভু। আজকে আমাদের আলোচ্য বিষয় সমাস, এসএলএসটি পরীক্ষায় আগত সমাস, অর্থাৎ 1999 থেকে 2016 পর্যন্ত সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোই তোমাদের সামনে এমসিকিউ এর আকারে উপস্থাপন করা হয়েছে। তো চলো 1 নম্বর প্রশ্ন দেখো, 99 থেকে শুরু হয়েছে। ন ব্রাহ্মণঃ সমান অব্রাহ্মণঃ। তাহলে দেখো প্রথম প্রশ্ন আমরা 1999 থেকে শুরু করেছি, 2016 পর্যন্ত প্রশ্ন এখানে রয়েছে। তো ন ব্রাহ্মণঃ সমান অব্রাহ্মণঃ, এখানে কোন অর্থে নয় তৎপুরুষ সমাস হয়েছে বলো? সাদৃশ্য অর্থে। অর্থাৎ এবার আমরা বিষয়টা জেনে নেব যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে উত্তর পদার্থ প্রধান ও তৎপুরুষ সহ, যে সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস বিভক্তি অর্থে হয়, দ্বিতীয়া তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, এইভাবে হয়। আবার উপপদ তৎপুরুষ আছে, নয় তৎপুরুষ আছে। তো আমাদের আলোচ্য বিষয় ছিল যে এই নব্রাহ্মণ অব্রাহ্মণ এটা নয় তৎপুরুষ, যখন ন থাকবে সেটা নয় তৎপুরুষ সমাস। তো নয় তৎপুরুষ সমাস কয় প্রকার হয়ে থাকে না, নয় তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। সেই সম্পর্কে একটা কারিকা আছে, তৎসাদৃশম অভাবশ্চ তদন্নত্যঃ তদল্পতা অপ্রাশস্তম বিরোধশ্চ নয় অর্থা ষট প্রকৃতির্তা। অর্থাৎ নয় তৎপুরুষ সমাস 6 প্রকার। তৎসাদৃশ্যম, সাদৃশ্য অর্থে হয়। সাদৃশ্য কথার অর্থ হচ্ছে মিল। যেমন যদি বলি ন ব্রাহ্মণঃ তাহলে হবে অব্রাহ্মণঃ। তাহলে এই অব্রাহ্মণ কথার অর্থটা এখানে সাদৃশ্য অর্থে হয়েছে। অর্থাৎ অব্রাহ্মণ মানে ব্রাহ্মণের সাথে মিল আছে কিন্তু ব্রাহ্মণ নয়। সেটা ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, কিন্তু ব্রাহ্মণ নয়। তাহলে আমাদের সাদৃশ্য অর্থে নয় তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে ন ব্রাহ্মণঃ অব্রাহ্মণঃ, ব্রাহ্মণ সদৃশ, ব্রাহ্মণের মতো। আচ্ছা, এবার অভাব অর্থে যেমন অসুখম, তাহলে এটা কি হবে? ন সুখম, মানে সুখ নেই, সুখের অভাব, তাহলে এটা হচ্ছে অভাব অর্থে। তদন্যত্ত, তদন্যত্ত মানে ভিন্নতা, যেমন ন ঘট সমান অঘট, মানে এটা ঘট নয়, অন্য কিছু, সেটা গ্লাস হতে পারে বা জল খাবার পাত্র হতে পারে, কলসি হতে পারে, কিন্তু সেটা ঘট নয়, ভিন্ন, ঘট ভিন্ন অন্য জিনিস। তদল্পতা, তৎ অল্পতা মানে অল্পতা, অল্পতা অর্থে উদাহরণ হচ্ছে অকেশী, ন কেশী। কেশ মানে চুল, হ্যাঁ, তো অকেশী কথার অর্থ হচ্ছে অল্প চুল, অল্প চুল বা কম চুল, তো এখানে অল্পতা বোঝাচ্ছে। এবার দেখো অপ্রশস্ত মানে অযোগ্য, এটা হচ্ছে সঠিক সময় নয়। অপ্রশস্ত কাল কথার অর্থ হচ্ছে সঠিক কালে নয়, অসময়ে যেটা হয়। যেমন অকাল ন কালহ, যেমন আমি বলতে পারি যে শীতকালে যদি বৃষ্টি হয়, শীতকালে সাধারণত বৃষ্টি হয় না, তাহলে শীতকালে বৃষ্টি হলে আমি বলতে পারি যে অকালে বৃষ্টি হচ্ছে, মানে সেটা বৃষ্টি হওয়ার সঠিক সময় নয়। সেই রকমই এটা আবার চলে গেল অসুর, তাহলে এটা বিরোধ অর্থে নয় তৎপুরুষের উদাহরণ ন সুরহ। এখানে অসুর কথার অর্থ হচ্ছে সুর বিরোধী, সুর মানে হচ্ছে দেবতা আর অসুর মানে হচ্ছে দানব। তো
তো এই অসুর, এখানে যে অসুর রয়েছে, এই কথার অর্থ হচ্ছে সুর বিরোধী, অর্থাৎ দেবতাদের বিরোধী। ন সুর অসুর। তো এইরকম দেবে ন সুর অসুর। এবার তোমাকে বলবে এখানে নয় তৎপুরুষ সমাস হয়েছে কোন অর্থে, তাহলে তোমাকে বলতে হবে না সেটা বিরোধ অর্থে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো ন ব্রাহ্মণঃ এটা কি হবে, সাদৃশ্য অর্থে হবে। হ্যাঁ, তাহলে এই যে অকেশী নকেশী, এটা কোন অর্থে বলতো? অল্প চুল, অল্পতা অর্থে। ন আহার অনাহার, এটা কোন অর্থে? হ্যাঁ, আহারের অভাব। ভ্যারি গুড। আচ্ছা, তারপরে দেখো অনতি দূরে, এই ধরনের কথা হবে ন অতি দূরে, ন অতি দূরে। তারপরে দেখো অনৈক্যম, ন ঐক্যম। এটা দেখো কি হচ্ছে, এখানে দেখো একটা নিয়ম রয়েছে, যদি নয়ের পর স্বরবর্ণ থাকে তাহলে কিন্তু অন হয়। দেখো নয়ের পর কি রয়েছে, স্বরবর্ণ রয়েছে, তাই এখানে নয় স্থানে কি হয়েছে, অন হয়েছে। দেখো এখানেও তাই, স্বরবর্ণ রয়েছে, নয় স্থানে অন হয়েছে। অঞ্জকৈক্যম অনৈক্যম, অঞ্জক অতি দূরে অনতি দূরে। কিন্তু যখন ব্যঞ্জন বর্ণ থাকবে, এখানেও দেখো তাই হয়েছে, ন স্বরবর্ণ, তাই অন হয়েছে নয়ের স্থানে। কিন্তু যখন ব্যঞ্জন বর্ণ থাকবে তখন শুধু কি হবে, ওই নয়ের জায়গায় শুধু অ হয়ে যাবে। যেমন দেখো ন কেশী অকেশী। তো এই হচ্ছে নয় তৎপুরুষ সমাস সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা। হ্যাঁ, এই যে অনতি দূরে যদি বলে কোন অর্থে হয়েছে, ন অতি দূরে মানে বেশি দূরে নয়, মানে কাছে অল্প, তাহলে এখানে অল্পতা অর্থে কিন্তু ব্যবহার হয়েছে। তাহলে এইভাবে বিভিন্ন ভাবে তোমাদের প্রশ্ন হতে পারে, যে এইভাবেও বলতে পারে যে অনতি দূরে এটা কোন সমাস, তখন তোমাকে লিখতে হবে এটা নয় তৎপুরুষ সমাস। এবার তোমার বলতে পারে অনতি দূরে এটার ব্যাস বাক্য কি হবে, তখন ন অতি দূরে। তাহলে অন ন ঐক্যম অনৈক্যম, তার মানে একতার অভাব, তাহলে এটাও কিন্তু অভাব অর্থে হয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাই। কেশেষু কেশেষু গৃহীতা ইদং যুদ্ধং প্রবৃত্তম। কেশা কেশ এটা কোন সমাস? আচ্ছা তোমরা বলবে পরে, আগে আমরা বিষয়টা বুঝে নেই। বতিহার বহুব্রীহি বলে বহুব্রীহি সমাসের একটা ভাগ রয়েছে। বতিহার বহুব্রীহি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হতেই পারে। তো এই বতিহার বহুব্রীহি সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। সেটা কি, যে এই বহুব্রীহি সমাসে এক বিভক্তিযুক্ত দুটো পদ থাকবে। দুটো পদ, পূর্ব পদেও তৃতীয়া বিভক্তি হবে, পরপদেও তৃতীয়া বিভক্তি হবে, অথবা পূর্ব পদে সপ্তমী বিভক্তি হবে, পরপদেও সপ্তমী বিভক্তি হবে। অর্থাৎ দুটি তৃতীয়া বা সপ্তমী বিভক্তি যুক্ত পদ থাকতে হবে, এবং সেই দুটি পদ একই রকম কাজ করছে এমন বোঝাবে। পূর্ব পদে যে শেষ বর্ণ থাকবে সেই শেষ বর্ণ দীর্ঘ হবে, অর্থাৎ অ থাকলে আকার হবে, হস্যি থাকলে দীর্ঘী হবে, দীর্ঘ হবে এরকম। শেষে কি হবে, শেষে একটা হস্যইকার যুক্ত হবে। যেমন এখানে দেখো দণ্ডশ্চ দণ্ডশ্চ ইদং যুদ্ধং প্রবৃত্তম। তাহলে দেখো দণ্ড হচ্ছে মূল শব্দ, নর শব্দের তৃতীয়ার বহু বচন কি হয়, নরই হয়, নরই। আর আমরা জানি তাহলে এই দণ্ড শব্দের তৃতীয়ার এক বচন হয়েছে দণ্ডই, আর তারপরে চ যোগ করে হয়েছে দণ্ডশ্চ। তাহলে এইটাও হচ্ছে তৃতীয়া বিভক্তি যুক্ত পদ, দেখো এটাও তৃতীয়া বিভক্তি যুক্ত পদ। তাহলে এক নাম্বার কন্ডিশন আমাদের মিলে গেল, যে দুটো তৃতীয়ান্ত পদ থাকতে হবে, পেলাম। এবার ইদং যুদ্ধং প্রবৃত্তম একই রকম কাজ করছে, খুব সুন্দর বলেছে যে এখানে হ্যাঁ এক বচন করলেও হবে, দণ্ডেন দণ্ডেন। তবে মানে ব্যাকরণের একটা পরিভাষা রয়েছে, যে যেখানে বলেছে যে সব জিনিস হবে না এইভাবে, ব্যাকরণ এক শিষ্ট প্রয়োগ অনুসারে হয়, অর্থাৎ যেগুলো ব্যাকরণে মান্যতা রয়েছে সেইভাবেই তোমাকে
করতে হবে, এটাকে বলে শিষ্ট প্রয়োগ। তো যাই হোক, এক্ষেত্রে দণ্ডেনও হবে। তাহলে দুটো তৃতীয়া বিভক্তিযুক্ত পদ পেলাম, এবং ইদং যুদ্ধং প্রবৃত্তম, তারা একই রকম কাজ করছে। তো আবার দেখো নিচে এই যে দুটো সপ্তমান্ত পদ, কেশেষু এটাও সপ্তমান্ত পদ, গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃত্তম, একই রকম কাজ করছে। তো এই রকম যদি থাকে তাহলে কি হয়, সেখানে আমাদের বতিহার বহুব্রীহি সমাস হয়, এবং সেখানে ব্যাসবাক্য কেমন হবে? আচ্ছা, প্রথমে পেলাম দণ্ড, পরে আর একটা দণ্ড পেয়েছি, তাহলে পূর্ব পদে দণ্ড পেলাম, পরপদে দণ্ড পেলাম, দুটো দণ্ড নিলাম। এবার বলেছে, এখানে বলেছে যে পূর্ব পদের অন্তবর্ণ দীর্ঘ হবে, অর্থাৎ অ থাকলে আ হবে, তাহলে দণ্ড থেকে দণ্ডা হবে। আর শেষের পদে একটা হর্ষি যোগ হবে, তাহলে হর্ষি যোগ করে দাও, তাহলে হলো কি দণ্ডা দণ্ডী। ভুল লিখলেন হ্যাঁ হ্যাঁ, প্রথমে ছিল দণ্ড, অকারের জায়গায় আ হলো, আর শেষের ইয়েতে হর্ষিকার হবে, তাহলে হলো দণ্ডা দণ্ডী। হ্যাঁ, দণ্ডা দণ্ডী। আচ্ছা, আর এখানে আর একটা বিষয় দেখো, এটা কিন্তু ক্লিবলিঙ্গ হয়ে যাচ্ছে বাড়ি শব্দের মতো, এখানে কিন্তু কোনো বিভক্তি বসছে, ক্লিবলিঙ্গ হয়ে যাচ্ছে বাড়ি শব্দের প্রথম আর এক বচনে যেমন বাড়ি হয় সেরকম হয়ে যাচ্ছে। তাহলে কেশেষু কেশেষু গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃত্তম, তাহলে এটা কি হবে বলো তোমরা? কেশ ছিল, অকার থাকলে আকার হবে, আর কেশি, তাহলে এটা হবে কেশা কেশি। তাহলে এইবার তোমরা উত্তরটা বলো, এটা কোন সমাস হচ্ছে? তাহলে বতিহার বহুব্রীহি সমাস হচ্ছে। আচ্ছা, নেক্সট এগুলো দেখো, দণ্ডশ্চ দণ্ডশ্চ পরিত্য ইদং যুদ্ধং প্রবৃত্তম, ইদং যুদ্ধং প্রবৃত্তম, তাহলে এটা হলো দণ্ডা দণ্ডী। এবার এখানে এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ব্যাকরণ বইতে এটা ভুল রয়েছে, বেশিরভাগ বইতে এইভাবে লেখা আছে মুষ্টা মুষ্টি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন ভুল তোমরা এবার বুঝবে, যে এই যে মুষ্টা শব্দটা মূল শব্দ হচ্ছে মুষ্টি, তাহলে মুষ্টি শব্দটা কি মতি শব্দের মতো, তাহলে মতি শব্দের তৃতীয়ার এক বচন যদি মত্তা হয়, তাহলে মুষ্টি শব্দের তৃতীয়ার এক বচন মুষ্টা মুষ্টা ইদং যুদ্ধং প্রবৃত্তম। এবার দেখো মূল শব্দ মুষ্টি, মূল শব্দ মুষ্টি হর্ষিকার ছিল, তাহলে আমাদের প্রথমে যদি মুষ্টিতে হর্ষিকার থাকে, তাহলে সে প্রথমতে যেটা হবে সেটা দীর্ঘস্বর হয়, তাহলে মুষ্টিতে দীর্ঘিকার হবে। আর পরে আবার মুষ্টি শব্দ ছিল, পরে মুষ্টি শব্দের সাথে হর্ষিকার যোগ হবে, তাহলে হর্ষি হর্ষি যোগ করে দীর্ঘিকার হয়, অর্থাৎ এটা হবে মুষ্টি মুষ্টি। এটা মুষ্টা মুষ্টি কিন্তু হবে না, এটা বইতে ম্যাক্সিমাম বইতে ভুল আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু দীর্ঘি না, শেষে হর্ষিকার আসবে, মানে শেষের যে মুষ্টিতে হর্ষিকার ছিল, তাহলে এই পদটা হবে মুষ্টি, আর এটা শেষে হবে হর্ষিকার, দীর্ঘিকার হবে না। তাহলে প্রথমে হর্ষিকারের সাথে মুষ্টি হলো, পরে হচ্ছে হর্ষিকার আগম হয়ে শুধু হর্ষি হবে, মুষ্টি মুষ্টি। হস্তা হস্তিটা, তাহলে হস্তেন আকৃষ্য ইদং যুদ্ধং প্রবৃত্তম, হস্তা হস্তি, তার এটা দেখো বাহু, বাহুভ্যাং আকৃষ্য ইদং যুদ্ধং প্রবৃত্তং, এটা বাহু বাহবী, এটা দেখো বাহু বাহবী রয়েছে। তো এই উদাহরণগুলো তোমাদের জন্য এনাফ। তো এই কয়েকটা যদি করে নাও, বতিহার বহুব্রীহি থেকে দিলে এই উদাহরণ থেকেই দেবে। কর্ণেন আকৃষ্য ইদং যুদ্ধং প্রবৃত্তম, কর্ণাকর্ণী। দেখো বাহুভ্যাং বলা হচ্ছে মানে দুটো হাত দুটো বাহু, তাই বাহুভ্যাম আকৃষ্য মানে ধরে টেনে, হ্যাঁ, ইদং যুদ্ধং প্রবৃত্তম যে যুদ্ধ করা হচ্ছে সেটাই হচ্ছে বাহু বাহবী। বানাম মিস্টেক।
ভয়জ ভালা আকার হবে এখানে। আর ওটা তো কর্ণেশু কর্ণেশু না? হ্যাঁ, কর্ণেশু কর্ণেশু, আকৃষ্য মানে কানে কান টেনে। নেক্সট প্রশ্ন দেখো, মাতা চ পিতা চ, এটা কি হবে? সমাসবদ্ধ পদ কোনটা? মাতা পিতরু। বি বি। বি হবে মাতা পিতরু। এটা দেখো আমরা আগে একটা নিয়মটা জানবো যে মাতা পিতরও কিভাবে হচ্ছে। চলো আমরা প্রথমে ইতরেতর দ্বন্দ্ব সম্পর্কে জেনে নেই। যে ইতরেতর দ্বন্দ্ব সমাসের নিয়ম হচ্ছে প্রত্যেক পদের শেষে একটা চ থাকবে। পরপদের লিঙ্গ অনুযায়ী সমাসবদ্ধ পদের লিঙ্গ হবে। একটা পূর্বপদ থাকে আর একটা পরপদ থাকে। তো পরপদের যে লিঙ্গ হবে সমাসবদ্ধ পদেও সেই লিঙ্গ হবে। পূর্বপদ ও পরপদের সংখ্যা অনুযায়ী সমস্ত পদের বচন হবে। যেমন দেখো, রাম এটা হচ্ছে পূর্বপদ, লক্ষণ এটা হচ্ছে পরপদ। তাহলে এখানে আমি কি করব, দুটো পদই নিলাম, রাম লক্ষণ। আর আমরা জানি সমাস করতে গেলে লক্ষ্মণ, কয় মূর্ধন্যস্য, আচ্ছা লক্ষ্মণ, আচ্ছা লক্ষণ। সমাস করতে গেলে শুধু মূল শব্দটা নিতে হয়, বিভক্তি যোগ করতে হয় না। এইবার আমরা বিভক্তি যোগ করব। কোন বিভক্তি হবে? বলছে ইতরেতর দ্বন্দ্ব সমাসে কি হবে, পূর্বপদ আর পরপদের সংখ্যা অনুযায়ী সমস্ত পদের বচন হবে। তাহলে রাম এক বচন, লক্ষণ এক বচন, তাহলে রাম আর লক্ষণ মিলে কি হলো, দ্বিবচন হলো। তাহলে এই পরপদে আমরা কোন লিঙ্গ আছে না, পরপদে আছে পুরুষ লিঙ্গ। তাহলে এই সমাসবদ্ধ পদটা আমরা কি করব, পুরুষ লিঙ্গ করব। তাহলে এই শব্দটা কোন শব্দের মতো, নর শব্দের মতো। আর কয় বচন, রাম এক বচন লক্ষণ এক বচন, দ্বিবচন, তাহলে এটা হবে নরও, তাহলে এটা হবে লক্ষণও। একই রকম ভাবে রাম লক্ষণ সীতা, রাম চ লক্ষণ চ সীতা চ, তাহলে তিনটা পদ নিলাম, রাম নিলাম, লক্ষণ নিলাম, সীতা নিলাম। এবার আমরা দেখব শেষ পদে কি আছে, স্ত্রীলিঙ্গ আছে। তাহলে এই টোটাল পদটা স্ত্রীলিঙ্গ করতে হবে। তাহলে এটা শেষে আকার আছে মানে লতা শব্দের মতো। এবার কয় বচন আছে, রাম এক বচন, লক্ষণ এক বচন, সীতা এক বচন, তাহলে বহু বচন হলো। তাহলে লতা শব্দের বহু বচন যদি লতা হয়, তাহলে রাম লক্ষণ সীতা এখানেও বিসর্গ হবে। আবার এখানে দেখো কন্দমূল ফলানি, তার মানে এখানে কন্দ রয়েছে, মূল রয়েছে এবং ফল রয়েছে। ফল শব্দটা ক্লিবলিঙ্গ শব্দ, তাই কন্দ মূল ফল এই তিনটা মিলে বহু বচন হচ্ছে। তাহলে কন্দ বিসর্গ চ, বিসর্গ চ, তো এটা হয় কন্দশ্চ। মূলম চ, মূলম চ, আর হচ্ছে ফলম চ, ফলম চ। যখন বিসর্গের সাথে চ যোগ হবে তাহলে তখন শয় তালিবর শয়চ হবে, কন্দশ্চ। তাহলে বিসর্গের সাথে যখন, দেখো বিসর্গের সাথে যখন চয়ের সন্ধি হচ্ছে তখন সেটাকে বলছি তালিবর শয়চ হয়ে যাচ্ছে। ময়ের সাথে যখন চয়ের সন্ধি হচ্ছে তখন কিন্তু সেটা ইয়চ হয়ে যাচ্ছে, মূলম ইয়চ, ফলম চ। তো এই রকম কিন্তু হয়। তোমাদের এই প্রশ্নের উত্তর কি হচ্ছে, তার আগে আরেকটা বিষয় দেখো, আনংরিত দ্বন্দ্বে এই সূত্রে বলা হয়েছে বিদ্যা সম্বন্ধ এবং গোত্র সম্বন্ধ যদি থাকে, বিদ্যা সম্বন্ধ এবং গোত্র সম্বন্ধ যদি থাকে, আর পূর্বপদে পরপদে যদি রিকার থাকে, তাহলে পূর্বপদের রি স্থানে আনং হবে, আনং মানে আ হবে। তাহলে এখানে এই যে আনং এর আ হবে, তাহলে এই মাতৃ শব্দ আর পিতৃ শব্দ দুটোতেই তো রিকার রয়েছে। এবার রিকার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে দেখো এই যে মাতৃ মূল মাতৃ একটা রিকারান্ত শব্দ, পিতৃ একটা রিকারান্ত শব্দ, দুটোই রিকারান্ত শব্দ। আনংরিত দ্বন্দ্বে এই সূত্রানুসারে পূর্বের যে পদ রয়েছে সেই শব্দের সাথে আকার যোগ হবে, তাহলে মাত থেকে মাতা হবে। আর এইদিকে পিতর,
পিতর হয়েছে, আর মাতা পিতা দ্বিবচন, তাই হয়েছে মাতা পিতর। অর্থাৎ বি অপশনটা এখানে হবে। সেরকমই ভাবে হোতা চ পোতা চ, এটা হবে হোতা পোতারৌ। এটা হচ্ছে হোতা ও পোতার মধ্যে বিদ্যা সম্বন্ধ রয়েছে, আর মাতা পিতার মধ্যে গোত্র সম্বন্ধ রয়েছে। তো এখানে হোতা মূল শব্দ ছিল হোত্রী, আর এটা ছিল পত্রী। ঋকারান্ত শব্দ, এটাও তাই হয়েছে। এখানে আবার দেখো উত্তর দেশীয় পণ্ডিতদের মতে আর একটা বিকল্প রূপ হয়, সেটা কি মাতা চ পিতা চ, এটা মিলে হয় মাতর পিতরৌ। মাতরৌ পিতরৌ। আবার মাতা চ পিতা চ, এটা হয় পিতরৌ এক শেষ দ্বন্দ্ব অনুযায়ী। এক শেষ দ্বন্দ্বটা কি, সমান আকার যদি দুটো পদ থাকে, সমান আকার অর্থাৎ একই বিভক্তি যুক্ত হতে হবে। যেমন মাতা পিতা প্রথম আর এক বচন, দুটো পদই রয়েছে এবং মাতা পিতার মধ্যে সম্পর্ক আছে, এরকম সমান আকার পদ যদি থাকে, তাহলে কি হয়, পুরুষবাচক পদটাই দুটো পদের মধ্যে যে কোনো একটা পদ অবশিষ্ট থাকবে। কোনটা অবশিষ্ট থাকবে? পুরুষবাচক পদটা। তাহলে দুটার মধ্যে কোনটা অবশিষ্ট থাকবে? পিতা। তাহলে পিতা একটা পদে অবশিষ্ট থাকবে এবং সেটার দ্বিবচন হবে, তাই মাতা চ পিতা চ, এটা হবে পিতরৌ। অর্থাৎ মাতা চ পিতা চ, এটার তিনটা রূপ হচ্ছে, একটা হচ্ছে মাতা পিতরৌ, আবার আরেকটা হচ্ছে মা তর পিতরৌ, আবার আরেকটা হচ্ছে পিতরৌ। দেখো নেক্সট প্রশ্ন, পঞ্চানাং বটানাং সমাহার পঞ্চবটি, এটা কোন সমাস হয়েছে? তার আগে আমরা জেনে নেব এই তথ্যটা, যে সমাহার দ্বিগু সমাস কাকে বলে। দ্বিগু সমাস কিন্তু তৎপুরুষ সমাসেরই একটা ভাগ, তৎপুরুষ সমাসের একটা ভাগ। অর্থাৎ এই দ্বিগু সমাসে উত্তর পদের অর্থ প্রধান হবে। যাই হোক, এখানে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। দ্বিগু সমাসে, সমাহার দ্বিগু সমাসে পূর্বের পদটি সংখ্যাবাচক হবে, আর দুটি পদ একই বিভক্তি যুক্ত হবে এবং সমাহার বোঝাবে। সমস্ত পদ সাধারণত ক্লিবলিঙ্গ হয়, তবে স্ত্রীলিঙ্গও হয়। এবার চলো আমরা এই বিষয়টা দেখে নিই। তাহলে এইটা কোনটা হচ্ছে বলো? পঞ্চানাং বটানাং সমাহার পঞ্চবটি। তাহলে দেখো এখানে হ্যাঁ, এখানে সংখ্যাবাচক পদ আছে, আচ্ছা, সমাহার বোঝাচ্ছে, এবং দুটো পদ, প্রথম পদ দ্বিতীয় পদ একই বিভক্তি যুক্ত আছে। তাহলে সব দিক থেকেই দ্বিগু সমাসের লক্ষণ এখানে বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা হবে পঞ্চবটি, এটা হচ্ছে সমাহার দ্বিগু সমাস। এবার সমাহার দ্বিগু সমাসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এই তথ্যগুলো মনে রাখবে। কি? সমাহার দ্বিগু সমাস সাধারণত ক্লিবলিঙ্গ হয়, কিন্তু উত্তর পদ মানে পরপদ যদি অকারান্ত হয় তাহলে স্ত্রীলিঙ্গ হয়। দেখো এখানে ত্রয়ানাং লোকানাং সমাহার, উত্তর পদ কোনটা? লোকানাং। লোকানাং। মূল শব্দ কি ছিল? লোক। তাহলে এই শব্দটা কি অকারান্ত? অবশ্যই অকারান্ত। লোক অকারান্ত শব্দ। অকারান্ত শব্দ হলে আমাদের কি হবে? এই সমাসবদ্ধ পদটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। দেখো ত্রয়ানাং এর মূল শব্দ ছিল ত্রি, আর এই লোক ত্রিলোক হলো। এবার স্ত্রীলিঙ্গ করলে কি হয়? দীর্ঘিকার যোগ করতে হয়, ই প্রত্যয় করতে হয়, তাহলে ত্রিলোক থেকে হলো ত্রিলোকী। তাহলে পঞ্চানাং নলানাং সমাহার, তাহলে এখানে কিন্তু নল শব্দ রয়েছে, অকারান্ত শব্দ, তাহলে এখানে কি হবে বলো? পঞ্চনলী। পঞ্চনলী কোন মহাকাব্যে দেখা যায়? নৈষৎচরিতম। ভেরি গুড। ত্রয়ানাং পদানাং সমাহার, এটা কি হবে বলতো? ত্রিপদী। সপ্তানাং শতানাং সমাহার, তাহলে সপ্ত হবে আর এখানে হবে শত,
আর যেহেতু এটা শত, তো এখানে কি হবে, দীর্ঘিকার হয়ে যাবে, স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। এবার সপ্তশতী কাকে বলা হয়? ওই মধু করে টিনা কেন শ্রীমদ্ ভাগবত গীতাকে সপ্তশতী বলে? 700 শ্লোক রয়েছে গীতাতে, তাই একে সপ্তশতী বলে। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা জানি অকারান্ত শব্দ উত্তর পদ অকারান্ত থাকলে মানে সমাসবদ্ধ পদে সেখানে স্ত্রীলিঙ্গ হয়ে দীর্ঘিকার হয়, কিন্তু এই 3টা পদের ক্ষেত্রে কিন্তু হবে না। সেই 3টা পদ কি? পাত্র, ভুবন, যুগ। এই 3টা পদ থাকলে সেখানে কিন্তু ক্লীবলিঙ্গ হবে, সেটা আর স্ত্রীলিঙ্গ হবে না। তাহলে এখানে ত্রি শব্দ ছিল, ত্রয়ানাং মানে ত্রি, আর ভুবনানাং মূল শব্দ হচ্ছে ভুবন। এবার এটা ক্লীবলিঙ্গ করলে কি হবে? ফলম, ত্রিভুবনম। তাহলে এটা কি হবে? চতুর্যুগম। পঞ্চানাং পাত্রানাং সমাহার, তাহলে পঞ্চ পাত্রম, এইরকম ভাবে হবে। তাহলে শক্তি মনতিক্রম্য যথাশক্তি, যথা বুদ্ধি বুদ্ধি মনতিক্রম্য, যথা বিধি বিধি মনতিক্রম্য, যথা যজ্ঞম যজ্ঞ মনতিক্রম্য, যথার্থম অর্থম অনতিক্রম্য। এখন যে জায়গাটা আলোচনা করব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম বইতে এই জায়গাটায় ভুল দেওয়া আছে, আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতেই পারে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। সেটা কি? এখানে রাত্রৌ চ দিবা চ, রাত্রৌ চ দিবা চ, এটা কি হবে? এটা হবে এ নাম্বার, রাত্রৌচ দিবাচ রাত্রিন্দিবম। এবার যদি বলে রাত্রিন্দিবম কোন সমাস, তাহলে তুমি কি লিখবে? সমাহার দ্বন্দ্ব। এখানে রাত্রি ও দিনের সমাহারকে বোঝাচ্ছে, এটা সমাহার দ্বন্দ্ব হবে। আর তাছাড়াও তো এখানে ক্লীবলিঙ্গ, সমাহার দ্বন্দ্ব কিন্তু ক্লীবলিঙ্গ হয়। আচ্ছা, এবার এই উদাহরণ, এখানে যে 4টা উদাহরণ আছে, এখান থেকে একটা উদাহরণ তোমাদের পরীক্ষায় দিতেই পারে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, নক্তম দিবম নক্তম চ দিবা চ, রাত্রিন দিবম রাত্রৌ চ দিবা চ, অহর দিবম অহনি চ দিবা চ। আর এগুলো সবগুলোই কিন্তু সমাহার দ্বন্দ্ব সমাস। ম্যাক্সিমাম বইতে এগুলোকে ইতরেতর দ্বন্দ্ব বলা হয়েছে ব্যতিক্রম অর্থে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এগুলো সবগুলোই কিন্তু সমাহার দ্বন্দ্ব সমাস। এবার অহরাত্র, এটা একটু বোঝার চেষ্টা করবে। দেখো, আমরা জানি সমাহার দ্বন্দ্ব সমাস, সমাহার দ্বন্দ্ব সমাস কি হয়? সমাহার দ্বন্দ্ব সমাস কিন্তু ক্লীবলিঙ্গ হয়, ক্লীবলিঙ্গ হয়। দেখো, রাত্রিন্দিবম ক্লীবলিঙ্গ হয়েছে, তারপরে অহরদিবম ক্লীবলিঙ্গ হয়েছে, কিন্তু অহশ্চ রাত্রিশ্চ এখানে কিন্তু ক্লীবলিঙ্গ হয়নি। তবুও অহরাত্র এটা কিন্তু পুরুষলিঙ্গ হয়েছে, পুরুষলিঙ্গ, কিন্তু এটা কিন্তু সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে। তাহলে সমাহার দ্বন্দ্ব সমাস ক্লীবলিঙ্গ হলেও একটা উদাহরণ রয়েছে যেটা অহশ্চ রাত্রিশ্চ, সেটা ক্লীবলিঙ্গ না হয়ে পুরুষলিঙ্গ হয়েছে। এই জন্যই এটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। আর এই বিষয়ে যে সূত্রটি রয়েছে সেই সূত্রের নাম হচ্ছে রাত্রি হানহা পুংসি। এই যে রাত্রি হানহা পুংসি, এই সূত্রে রাত্রি হানহা পুংসি, এই সূত্রতে বলা হয়েছে দ্বন্দ্ব এবং তৎপুরুষ সমাসে রাত্র আর যদি অনহ অহ এই শব্দগুলো থাকে তাহলে সমস্ত পদ পুরুষলিঙ্গ হয়। এখানে কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? এখানে সমাহার দ্বন্দ্বের কথা বলা হয়েছে, সমাহার দ্বন্দ্ব। কারণ আমরা জানি সমাহার দ্বন্দ্বে সাধারণভাবে ক্লীবলিঙ্গ হয়, কিন্তু যদি সেখানে রাত্র অনহ অহ এই শব্দগুলো থাকে তাহলে সেটা ক্লীবলিঙ্গ না হয়ে
পুরুষলিঙ্গ হয়। যেমন অহরাত্র, অহঞ্চ রাত্রিশ্চ, এই কথাটাকে তুমি এইভাবেও বলতে পারো, অহচ রাত্রিশ্চ, রাত্রিশ্চ। কারণ এখানে আমাদের যে বিসর্গ ৩ ধরনের হয়। একটা র এর পরিবর্তে বিসর্গ হয়, যেমন প্রাতর থেকে হবে প্রাত, তারপরে মনস থেকে হবে মন, এটা হচ্ছে রজাত বিসর্গ, র থেকে বিসর্গ হলো, এটা স থেকে বিসর্গ হলো। আর একটা আছে যেমন অহন, এটা হচ্ছে নজাত বিসর্গ, এর পরিবর্তে তুমি লিখতে পারো অহ। স্যার একটা এখানে প্রশ্ন ছিল। তাহলে আমরা জানলাম সমাহার দ্বন্দ্ব ক্লীবলিঙ্গ হলেও অহরাত্রটাতে কিন্তু পুরুষলিঙ্গ হচ্ছে, অর্থাৎ অহরাত্র কিন্তু একটি সমাহার দ্বন্দ্ব। তো এই প্রত্যেকটা সমাহার দ্বন্দ্ব, আর এগুলো খুব ইম্পর্টেন্ট, রক্তন দিবম, রাত্রিন দিবম, অহর দিবম, অহরাত্র। জরা জন্ম দুঃখৌঘ তাতপ্যমানম প্রভো পাহি আপন নমামিষ শম্ভু। জয় গুরু শম্ভু। আজকে সমাসের প্রথম পাঠ এখানে শেষ করলাম, এর পরবর্তীতে দ্বিতীয় পাঠ হবে।